সারা দেশে যারা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে সমন্বয় করার জন্য তারা সমন্বয়ক একটা পদ তারা ক্রিয়েট করছিল এবং তারপর আন্দোলন সফল হলো, বিশাল সাফল্য একটা। সাফল্যের পরে কি দাঁড়ালো? সাফল্যের পরে দাঁড়ালো দেশ তো আগের মতোই আছে, ওই দেশটাই আছে, ওই দেশের অফিস আদালতগুলি আছে, ওই দেশের থানা আছে, ওই দেশের লোকজনই আছে, তারা একে অপরের বিরুদ্ধে আগের মতোই মামলা টামলা দেয় না, আগের মতোই তদবিরে চলে। এখন তদবিরের জায়গাগুলো দেখেন, আগে ছাত্রলীগের কাজটা কি ছিল? ছাত্রলীগ কিন্তু একটা সংগঠন ছিল, একটা ছাত্র সংগঠন, কিন্তু তারা কি অন্য কিছু কাজ করে নাই? করছে, যেখানে অর্থ উপার্জন করা যায় করছে, কিন্তু এই অর্থ উপার্জনটা কিন্তু করেছেন যে ভাড়ায় খাটছে ছাত্রলীগ। হ্যাঁ, এটা হয়েছে, অনেক হয়েছে তো ভাই, ঘটনা সত্য। তো এখন কেন ছাত্রলীগ এই কাজগুলি করতে পারলো? কেন ছাত্র দল পারলো না? পারলো না এই কারণে, ছাত্রদল যদি একটা থানায় গিয়ে বলতো যে এটা আমার লোক, একে আপনি হয়তো হয়রানি করবেন না অথবা তাকে ছেড়ে দেন, একটা লিগাল দাবি নিয়ে গেল, সে কি হতো? ছাত্রদলের লোকরা আবার অ্যারেস্ট করে রাখতো, একটা লিগাল কথাই বলতে গেছিল, কিন্তু তাকে অ্যারেস্ট করে ফেলতো। এই যে আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে একজন উপদেষ্টা, একজন আপনার রিক্সা চালককে ছাড়াই দিল, ওটা যদি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না যে আমি যাইতাম, ছাড়তো। ও তো রিক্সাওয়ালাই ছিল, ও তো রিক্সাওয়ালাই ছিল। আবার আইনের দৃষ্টিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যতটুকু দাম পুলিশের কাছে, আমারও ততটুকু দাম হওয়া উচিত। তো আমাদের আইন কানুন এভাবেই চলে। উনি একটা ভালো কাজ করছেন, আমি কিন্তু এটাকে খারাপ বলছি না, কিন্তু এই ভালো কাজটা আমি করতে গেলাম, হবে না। আবার যদি ছাত্রলীগের একজন লোক যেত, তাহলে কি হইতো? ওরা এনে বাইন্দে রাখতো, তুই থাক, আপাতত ওরা সামনে তুই থাক। তো এই কাজটা কারা করলো? এই কাজটা কিন্তু প্রশাসন, পুলিশ সিস্টেম, এই সিস্টেম করলো। যখন ছাত্রলীগ আউট হয়ে গেল, তখন এদেশে ওই দায়িত্বটা, ওই কাজটা কাকে পুলিশ এখন ভয় দেখলো? কাকে দেখে পুলিশ সালাম দেয়? সমন্বয়কদের দেখে। সমন্বয়ক যে নিজে নিজে চাঁদাবাজ হয়েছে তা কিন্তু না, পুলিশ থেকে চাঁদাবাজ বানাই দিচ্ছে। সিম্পল, কিন্তু একদম সিম্পল। এখানে মানে সমন্বয়ক হইলেই খারাপ, সমন্বয়ক হইলেই ভালো, এত অতি সরলীকৃত কোনো বক্তব্য আমি যাচ্ছি না। পুলিশ থেকে বানাই দিচ্ছে। পুলিশ করে কি জানেন? ওই তাকে বলছে ভাই আপনি একটু থাকেন, আমি ব্যবস্থা করতেছি। ওরে বলতেছে এই সমন্বয়ক আসছে এখানে, সমন্বয়ক কিন্তু জানেও না সমন্বয়ক আসছে, আমি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না, রেট বাড়ান। রেট বেড়ে গেছে, সমন্বয়কে চা বিস্কুট খায় প্রথম বিদায় করছে। পরে সমন্বয়ক চলে যেয়ে বুঝছে আরে আমার তো ইউজ করে দিচ্ছে, আমার তো বিক্রি করে দিচ্ছে। পরে বলছে তুমি আমার বেচো, তো আমার কিছু দেও না, তোমার কিছু দেয়। সিস্টেমটা কিন্তু এভাবে বিল্ড আপ হয়। এখন এটা হয় কেন? যখন একটা প্রশাসন বলেন অথবা একটা সিস্টেম বলেন, যখন পুরো সিস্টেমটাই করাপ্ট হয়ে যায় না, তখন কিন্তু এগুলো হতে থাকে। এখন যাদের ধরছে হয়তো তারা সমন্বয় কিনা, কিছুই না, কিন্তু তারা দেখছে এই নামটা ব্যবহার করলে কাজ হয়। ছোটবেলায় আমরা দেখতাম বাসে যখন যাইতাম, স্টুডেন্টদের হাফ ভাড়া বলতো না, এখনো বলে। তো বাসের কন্ডাক্টর কি বলতো? কার্ড দেখান। কার্ড কেন দেখে যেত? এই কারণে যেত যে অনেকে নিজের স্টুডেন্ট না হয়েও স্টুডেন্ট পরিচয়টা বহন করতো হাফ ভাড়া পাওয়ার জন্য, সুবিধাটা পাওয়ার জন্য। এখনো ঠিক একই জিনিস হচ্ছে। সে সমন্বয়ক না হয়েও সে নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, দিয়ে 10 জায়গায় সুবিধা করতে পারতেছে, এক জায়গায় ধরা খাচ্ছে। যখন ধরা খাচ্ছে তখন আমরা শুনতেছি, শুনে বলতেছি এই মেয়ে আপনি দায়িত্ব নেন না কেন? যারা আপনি দায়িত্ব নিতে বলতেছে ওটা তো চিনেই না তাকে। আচ্ছা, বিষয়টা এই ধরনের হচ্ছে। আরেকটি বিষয় মাসুদ, আপনি যেহেতু ছাত্র দল বা ছাত্রলীগের কথা আপনি তুলনামূলক একটা চিত্র বলেছেন ঘটনার সময়ের ব্যবধানে, ছাত্র দল বা বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং কয়েকশো নেতাকর্মীর বিরুদ্ধে তার ব্যবস্থাও নিয়েছে। তো নির্বাচন তো ডিসেম্বর মাসে হবার কথা, আন্দোলন সবেমাত্র সফল হলো। সেই আন্দোলনে শুধু বিএনপি, ছাত্রদল, বৈষম্য বিরোধী, ছাত্র শিবির সবাই মিলিত অংশগ্রহণ করেছে। হঠাৎ করে এই ধরনের সংবাদ আসছে কেন যে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় তাদের টেন্ডার বা প্রভাব বিস্তার করা এবং সংঘর্ষের মতো ঘটনা নিজেদের মধ্যে বা সাধারণ দোকানদারদের সাথেও ঘটছে? এটা হয়েছে কি, চাঁদাবাজিরা তো অনেকদিন ধরে ছিল। চাঁদাবাজি কিন্তু আমাদের এখানে একটা জিনিস, যখন একটা অন্যায়, একটা খারাপ কাজ যখন দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রায় 15 বছর চলে, তখন কিন্তু ওইটা অনেক সময় নিয়মের মতো হয়ে যায়। মানুষ মনে করে এটি স্বাভাবিক। তো হঠাৎ করে এই চাঁদাবাজিরা যারা করতো তারা হঠাৎ করে নাই হয়ে গেছে।
ওখানে একটা চেয়ার খালি বসে মানে পড়ে আছে, ওই চেয়ারে যে আগে বসতে পারবে সেই টাকাগুলি পাবে। সিস্টেম কিন্তু এইটাই। এখন ওই চেয়ারে কে বসবে? ধরা যাক সবচেয়ে পাওয়ারফুল হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা সবচেয়ে পাওয়ারফুল, তো তারা ওখানে বসলে আর কেউ বসে না, এরকম হতে পারে। এখন তারা যে বসবে তাদের তো যতগুলি চেয়ার অতগুলি লোকই নেই, মানে চাঁদাবাজের অত লোক নেই, অথবা তারা অতটা বিস্তৃত না, একদম গ্রাম পর্যায়ে নাই, অথবা থাকলেও তারা স্টুডেন্ট, তাদের ওই মতলব নাই, চিন্তা নাই, হয়তো উপলব্ধিও নেই, বুঝেও না যে নিজে কী করতে হবে। কাজেই তারা ওখানে খুব একটা যায় নাই। গেছে কারা? যারা আগে চাঁদাবাজিতে অভ্যস্ত, যারা জানে বসলে বলে কেমন চাঁদা আদায় করতে হয়। আপনি যে চেয়ারে বসে আছেন, আপনার পাওয়ারফুল চেয়ার, এই চেয়ারে হয়তো 20 জন লোক বসছে এর আগে। 20 জন কিন্তু একরকম না, 20 জন 20 রকম ধান্দা নিয়ে আসে কিন্তু। কাজে চাঁদাবাজি যে করা যায় এটা অনেকে জানে না। জানতো করা বিএনপি জানতো, আর আওয়ামী লীগ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে ধরেই কিছু সময় জাতীয় পার্টি আর বাদ বাকি সময় কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি এরাই উল্টাপাল্টা করে চাঁদাবাজি এটা করছে। তো যখন আওয়ামী লীগ চলে গেছে তখন কে বসবে? বিএনপিটাই বসছে, একদম বিএনপিতে বসছে। আর ইন্টেনশনালি আমার জানা মতে বিভিন্ন জায়গায় জামাতের বসার সুযোগ থাকলেও তারা বসে নাই, কারণ জামাত একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে। জামাতের আমির যদি বলে এই কাজটা করা যাবে তাহলে জামাতের লোকরা করবে, আর আমির যদি এটা করা যাবে না জামাতের লোক করবে না। ভাই তাদের এই আদর্শ ভিত্তিক, তারা তো স্টেপ বাই স্টেপ উপরে ওঠে, কিন্তু হুটহাট ওঠে নাই কিন্তু। যে কারণে খারাপ মন্দ অন্য হিসাব, ওই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু তারা এটা মানে, অর্ডারটা মানে। তারেক রহমান বলতেছে তোমরা চাঁদাবাজি করো না, বলতেছে চাঁদাবাজি করলে বহিষ্কার করবো। একজন লোক ভাবতেছে আমি তো শুরু করি, এর মধ্যে আমি 20-30 লাখ টাকা কামাই নেব, তারপরে যে তারেক রহমান আমাকে বহিষ্কার হমু, কদিন পরে আবার ফিরে আসুম, দল তোমাকে ফেরত নেবেই। ফেরত তো নেয়, আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, ফেরত নেয়। আওয়ামী লীগ বলছিল না জীবনে আর ফেরত দেবো না, ওই জীবন ছিল মাত্র 11 মাস। এই যে গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম, বলেছিল আজীবনের জন্য বহিষ্কার, 11 মাস পরে তারা ফেরত নিচ্ছে। তো ওদের আজীবন মানে 11 মাস। তো এরা কিন্তু এটা জানে যে কদিন পরে যখন জানা যাবে যে আমি না থাকলে ইলেকশনে ফেল করবে, তখন আমার নিবে। তো আমি যদি 50 লাখ টাকা 15 দিনে কামাই করতে পারি, খারাপ কি? তো চাঁদাবাজির অভিযোগ বিএনপির বিরুদ্ধে আসবে। এই জিনিসটাকে বিএনপি যে প্রক্রিয়ায় বন্ধ করার চেষ্টা করতেছে, এটা একটা মানে খুবই ছেলে মানুষের প্রক্রিয়া। তাদের কি করার আছে? তারা তো বহিষ্কার করছে, শোকজ করছে, এটাই তো সমস্যাটা। কি করার আছে? বহিষ্কারটা এই প্রক্রিয়া করলে তো হবে না, সিস্টেমটা দিয়ে হবে না। আপনি তো বিএনপি বিট করেন ভাই অনেক দিন, আজকের দিন থেকে না। তো বিএনপির নেতাদের আদ্যপান্ত আপনি চিনেন, জানেন না? বিএনপির মধ্যে গ্রুপ আছে কতগুলি বলুন তো আপনি? অনেক গ্রুপ। তাহলে এখন কি হয়, একদল বলে দেয় এই যে এই লোক কিন্তু খারাপ, আবার আরেক দল বলে না থামা এটা খারাপ না, ঠিক আছে, ও খারাপ। একটা এক্সাম্পল দিয়ে বলি, সিম্পল একটা এক্সাম্পল। মাসুদ আহমেদ তালুকদারকে একজন কালকে বসে উঠছেন, কি করছিল সে? সাদেক এগ্রোর পক্ষে খাড়াইছে। বাংলাদেশের যতগুলি বড় বড় ব্যবসায়ী, যে 10টা ব্যবসায়ী নাম আমরা জানি, যে বিখ্যাত ব্যবসায়ী, এদের পক্ষে কোন মামলায় বিএনপির উকিল নাই বলেন তো আপনি আমার? এটা ভাই না আছে। তো ওদের বিরুদ্ধে অ্যাকশন না কেন? অ্যাকশন না এই কারণে যে সাদেক এগ্রোর পক্ষে দাঁড়াইয়া এই মাসুদ আহমেদ ওনার গডফাদার কম, ওনার ভাই কম। এখন কিন্তু খালি বিএনপি করলে হয় না, তুমি বিএনপি করো, হ্যাঁ তুমি কোন ভাইয়ের রাজনীতি করো? মানে কোন ভাই? মির্জা আব্বাস ভাই নাকি অমুক ভাই নাকি তমুক ভাই? ভাইয়ের রাজনীতি। এই ভাইয়ের রাজনীতি করতে যখন দল পুরনো হয়ে যাবে তখন এটা হয়। যখন এই ভাইয়ের রাজনীতি হয়, এই ভাইরাই কিন্তু এই কাজটাকে করতে দিচ্ছে না। কালকে তারেক রহমান যদি বলে, সিম্পল একটা আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, কালকে তারেক রহমান ডিক্লেয়ার করুক যে যত এলাকার থেকে আমার লোকজন, বিএনপি লোকজন চাঁদাবাজি করে, যত জায়গায় করে, তোমরা উইথ ডকুমেন্ট, উনি একটা ওনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেন, এটা আমার ইমেল অ্যাড্রেস, তোমরা এখানে ইমেল করো, তোমার কাছে যার ডকুমেন্ট আছে ডকুমেন্টটুক সহ তোমার কি অভিযোগ এটা সহ তুমি আমাকে ডাইরেক্ট ইমেল করো। উনি ইমেল করে উনি এখানে একটা টিম বানাই দিবে, 10 জনের একটা টিম। ভাই তোমরা এটা জাজ করো। কিন্তু এই 10 জন কিন্তু এই নেতারা না, প্রয়োজনীয় লোক ভাড়া করে নিয়ে আসবে, প্রফেশনাল লোককে নিয়ে তুমি জাজ করো কোনটা তোমাকে সন্দেহজনক করো, ওইখান থেকে বৈশাখী চিকিৎসা করবে যে এই বহিষ্কার। মানে দেখেন আপনি যে এখানে ডিক্লেয়ার দেখেন আপনি 7 দিনের মধ্যে কমে কিনা। শাস্তি দেয়া বা বহিষ্কার করার যে পদ্ধতি সেটি নিয়েও আপনার প্রশ্ন আছে। একদম। রাজনীতি যদি পর্যবেক্ষণ করেন, প্রধান উপদেষ্টা গতকাল জানিয়েছেন যে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোর জুলাই সনদ স্বাক্ষরের
স্বাক্ষর করবে। এই সনদের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার, আর বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার এবং ডিসেম্বরে বা মার্চে নির্বাচন। কি মনে করেন যে এই সনদ জাতীয় ঐক্যমত্যের? শুনেন, এইটার ভালো মন্দ বিচার করার কোনো সুযোগ নেই। এই কারণে এটা ছাড়া এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নাই। মানে আসলে অনেক বিতর্ক হবে, অনেক বিরোধ হবে, কিন্তু এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আমার জানা নাই। কারণ তারা কতগুলি সংস্কার কমিটি করছে, দেখেন এই সংস্কার কমিশন যেগুলো করছে এদের কোয়ালিটি নিয়েও আমার আপত্তি আছে। আমার কাছে মনে হয়েছে এইগুলি খুবই গুরুত্বহীনভাবে কমিটিগুলি গঠন করা হয়েছে, সিরিয়াসলি কমিটিগুলি গঠন করা হয় নাই। আমার ধারণা প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ভালো ভালো লোক ছিল যাদেরকে ইগনোর করা হয়েছে, এটা আমার ধারণা। কিন্তু তারা যখন একটা রিপোর্ট দিয়ে দিছে তখন কিন্তু আমি কোনো বক্তব্য দিব না, কারণ আবার নতুন করে করবে নাকি। যে রিপোর্টটা দিছে এটা নিয়ে আলোচনা করতে হবে। আমি এইভাবে আমি চিন্তা করি। এখন এই আলোচনাটা শুরু করতে হবে। যে পদ্ধতিটা ডক্টর ইউনূস করেছেন বলে আমি বুঝেছি, আমি যতটুকু বুঝেছি, যে প্রত্যেকটা কমিশন থেকে কমিশনের রিপোর্টের ভিত্তি করে উনি মনে করেন 10টা পয়েন্ট বাই করলো যে এই প্রস্তাব আসছে, এই প্রস্তাবে আপনার কি মত, আপনি কি একমত, আপনি কি একমত না, অথবা আপনি কি আংশিক একমত, অথবা এখানে আপনি কি যোগ করতে চান, এই কোনো অপশন দিয়ে তাদেরকে ছেড়ে দেবে এবং দিয়ে তারপরে আবার বলবে যে এই জিনিসটা যদি আপনি একমত হন তাহলে এটার বাস্তবায়ন কি আমরাই করব নাকি পলিটিক্যাল পার্টি করবে, যে যারা ইলেক্টেড হবে তারা করবে। ওই দুটো অপশন রাখছে আবার। তো এর চেয়ে ভালো অপশন আর কি হতে পারে? এখন এই অপশনে যায়নি, প্রত্যেকে পলিটিক্যাল পার্টি যদি খোলা মনে যায়, যদি খোলা মনে যায় যাইতে হবে, কিন্তু খোলা মনে না যায় তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে আপনি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি আপত্তি করলেন, তাহলে তো কিছু হইল না। যদি খোলা মনে যায় সবাই, আমি মনে করি এইখান থেকে একটা ভালো কিছু বের হতে পারে, এটা আমি মনে করি। হয়তো মানে 50টা প্রস্তাব আছে, সেখান থেকে 5টা বাড়িল, বললো যে 5টা এখনই বাস্তবায়ন করেন, আর বললো 7টা আমরা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট করলো, এই 12টা, আর মনে করেন হলো 38টায় বাতিল হোক, 38 কোনো সমস্যা নেই। 12টা তো আসলো, এই 12টা পয়েন্টে আপনারা একমত হইলেন, ঠিক আছে, ইলেকশন করেন। ওনার জন্য এর চেয়ে ভালো আমি আর কোনো পদ্ধতি দেখি না। নিশ্চয়ই সেই ভালো পথেই এগোবে এবং দেখা যাক কি হয়। মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে জুলাই আগস্টের আন্দোলন এবং এই ভেঙে পড়া রাষ্ট্রকে নিশ্চয়ই সেটি আবার পুনর্গঠিত হবে। কি বলবেন? সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, একই সাথে জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদের নির্বাচনে যারা বিজয়ী আসবেন তারা সংবিধান সংশোধন করবেন, যারা সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসবেন তারা সংসদের কার্যক্রম পরিচালনা করবেন। সম্ভব না, না অসম্ভব কোনো কিছুই না, এটা আসলে দরকার হলো সদিচ্ছা। বিষয়টা হলো কি, আপনি যদি গণপরিষদ নির্বাচন করেন, দেখেন আমাদের কিন্তু কোনো গণপরিষদ নির্বাচনে সেভাবে কোনো অভিজ্ঞতা নাই। আমাদের যেটা 70-এ যেটাকে গণপরিষদ বলা হচ্ছিল সেটা হলো ওই সময় 2টা নির্বাচন হয়েছিল আমাদের এখানে, একটা হলো প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। তো তারপরে তো জাতীয় পরিষদ ভেঙে গেল, পাকিস্তানের সাথে আলাদা হয়ে গেলাম। কারণ আলাদা হয়ে যাওয়ার পর যা থাকলো আমাদের এখানে, প্রাদেশিক পরিষদও থাকলো, জাতীয় পরিষদও থাকলো। তারা মিলে যে কজন ছিল সবাই মিলে মানে তখন বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন যে এরাই হলো কি আমার গণপরিষদ সদস্য, এরা মিলে আমার করবে, এই সংবিধান প্রণয়ন করবে উনি বললেন। এটার সঙ্গে কিন্তু তখন অনেকে দ্বিমত পোষণ করছিল, মৌলানা ভাসানী এটার সঙ্গে দ্বিমত পোষণ করছিল, এইভাবে এটা হয় না। যেহেতু উনি করেছেন, উনি তখন একাই যা বলতেন ওইটাই তো মানে সব কিছু হইতো। তো তারা মিলে একটা করলো, সংবিধানকে প্রণয়ন করলো। 72-এর 16ই আগস্ট সংবিধান মানে হইলো, পাশ হইলো সংসদ, এই গণপরিষদে পাশ হওয়ার পরে ওই দিন রাত্রে 12টার সময় তারা সবাই রিজাইন করলো, কিন্তু গণপরিষদ বিলুপ্ত হয়ে গেল। আমাদের এই দেশে গণপরিষদের একটা মাত্র এক্সাম্পল আছে এইভাবে, তাও এটা আধা খেসে গণপরিষদ আমি মনে করি। আচ্ছা ফাইন, এখন আমার কোশ্চেনটা হলো, ওনারা যে গণপরিষদটা চাচ্ছেন সংবিধান করার জন্য, একসঙ্গে নির্বাচনের প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে, ধরলাম একসঙ্গে হলো নির্বাচনটা, সেক্ষেত্রে একসঙ্গে কি 2টা ব্যালট হবে এবং ওখানে কি 2জন প্রার্থী থাকবে, নাকি একই ব্যক্তি জাতীয় পরিষদের সদস্য হবে, গণপরিষদের সদস্য হবে? যদি 2টাই হয় একই ব্যক্তি তাহলে সহজ, তাহলে আমার কোনো বক্তব্য নেই। আর যদি আলাদা হয়, 2 ব্যক্তি হয়, যে গণপরিষদের জন্য একটা আবার ওটার জন্য আরেকটা, তারপরে গণপরিষদের সংবিধান পাশ করার পর তারা পদত্যাগ করবে, যদি ওইটা হয় তাহলে আমি মনে করি জটিলতা বাড়বে।
এটা হলো আমার ধারণা। কেন বলবো এটা বিস্তারিত ব্যাখ্যা যদি পরে প্রশ্ন করেন তখন জমা দিতে পারবো। আর সেকেন্ড রিপাবলিক, আর সেকেন্ড রিপাবলিক যে জিনিসটা হলো, সেকেন্ড রিপাবলিক না আমার কাছে আমি এটা কনফিউজ, আমি কনফিউজ কোনো সেটা আমি বলি। আপনি নামে কি নাম দিলেন সেটা এক জিনিস না, বিষয়টা হলো নীতিটা কি, করবেনটা কি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনাদেরকে সংবিধান করবেন তাই না, সংবিধানটা কি, এটার আলোকে দেশ চলবে। মানছে যে সংবিধানটা আমরা খুব খারাপ বলতেছি, খুব খারাপ সংবিধান বলতেছি, যে নাকি হাসিনার সংবিধান ছিল, ওটাকে আমি হাসিনার সংবিধানই বলি। ওই সংবিধানে কোথাও লেখা ছিল যে প্রধানমন্ত্রী বোন তার সঙ্গে সমস্ত রাষ্ট্রীয় প্রোগ্রামে যাবে, লেখা ছিল? ছিল না, কিন্তু গেছে না, সব জায়গাতে গেছে। আচ্ছা ফাইন, তাহলে উনি কি সংবিধান মানছে? সবচেয়ে খারাপ সংবিধানটাও সে মানে নাই। তাহলে দোষটা সংবিধানের না তার? তার। আমি আরো বড় প্রেক্ষাপটে আপনি যাই বলি, যেমন ধরুন কোরআন শরীফ, প্রত্যেকটা মুসলমানের জন্য তো এটাই সংবিধান, এটাই সংবিধান না? আপনি মুসলমান, আমি মুসলমান, আমি আর আপনার জীবনযাপন কি এক ভাই? একটা তো। আমি আপনি কি করি, আমি করি কি আমার সুবিধা অনুযায়ী এটাকে নেই, আমি যতটুকু আমার সুবিধা ওইটুকু আমি বলি, বলার সময় ওইটুকু বলি কিন্তু। হ্যাঁ, কাজে সংবিধানটা খুব পাওয়ারফুল যদি সবাই সংবিধানটাকে মানে না, এটা না মানে এটার বই, এটা